স্মৃতির সরণিতে চলতে গিয়ে দেখা একান্ত উত্তম কুমার অনুরাগী অশোক কুমার সরকারের সঙ্গে। তিনি জানিয়েছেন, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আকাশের ওই অসংখ্য তারাগুলোর মধ্যে কোন তারাটা সবার প্রিয়, তবে আমার পক্ষে এর উত্তর দেওয়া অসম্ভব। যদি কেউ আপনাকে প্রশ্ন করে সমুদ্রের বালুকা বেলায় ওই যে সারি দিয়ে অবিরাম আছড়ে পড়ে ঢেউগুলো, ওই তরঙ্গ রাশির মধ্যে কোনটা অধিকতর স্ফীত ও ফেনিল, আপনার পক্ষে উত্তর দেওয়া কি সম্ভব? কিন্তু যদি কেউ এমন প্রশ্ন রাখে বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে অদ্যাবধি জনপ্রিয়তার অদ্বিতীয় কে, সবারই তাৎক্ষণিক উত্তর একটাই হবে, উত্তম কুমার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সেই উত্তম কুমারকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার ঘটেছিল। আমি ছবিতে তাকে যখন দেখতাম তখন ওই দর্শনটা শুধু চক্ষু ইন্দ্রিয়েই নয়, একটা প্রচন্ড আকর্ষণে আমাকে তার সান্নিধ্যের জন্য পাগল করে তুলেছিল। স্বাদ ছিল অসীম, কিন্তু সাধ্য সীমিত। ভেবেছিলাম এই স্বাদ হয়তো কোনোদিনই মিটবে না, কিন্তু অসম্ভব স্বাদও তার উদারতায় সাধ্যের মুঠোয় এসেছিল। আমি তার খুব নিকটের প্রিয়ভাজন এবং নিত্য সঙ্গী হয়ে উঠেছিলাম। আমি চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত নই, এমনকি তার পারিপার্শ্বিক কোনো মানুষের সঙ্গেই আমার আলাপ ছিল না। তাহলে কি করে তার প্রিয়ভাজন হয়ে নিত্য সঙ্গী হলাম? লোকমুখে শুনেছিলাম উত্তম কুমার নাকি প্রত্যহ খুব ভোরে মর্নিং ওয়াক করার জন্য ভিক্টোরিয়া ময়দানে আসতেন। এই শোনা কথার উপর ভিত্তি করেই আমি একদিন শেষ রাত্রে ভিক্টোরিয়ার সামনে অপেক্ষা করতে লাগলাম। শোনা কথা সত্যি হলো। দেখলাম তিনি সত্যিই তার গাড়ি থেকে নেমে মর্নিং ওয়াক করতে লাগলেন। তার সঙ্গী ছিলেন সুপ্রিয়া দেবী। আমি পিছু নিলাম। অবশেষে মর্নিং ওয়াকের পর তিনি যখন একটি বেঞ্চে বসে বিশ্রাম করছিলেন, সেই সময় আমি দুরু দুরু বক্ষে তার সামনে গিয়ে তাকে প্রণাম করলাম। আশ্চর্য ব্যক্তিত্বে, পূর্ণ দৃষ্টিতে তিনি আমার দিকে তাকালেন। আমার অভিপ্রায় জিজ্ঞাসা করলেন। সভয়ে জানালাম আমার নিবেদন। ভেবেছিলাম তিনি আমাকে এড়িয়ে যাবেন, কিন্তু কোনো রকম দ্বিধা না করে তিনি আমাকে কাছে টেনে নিয়ে বললেন, এ আর এমন কি কথা, রোজ ভোরে তুমি এখানেই চলে আসবে। যতক্ষণ আমি প্রভাতী ব্যায়াম করব ততক্ষণ তুমি আমার সঙ্গী থাকবে, একদিনও বাদ দেবে না। ব্যাস, সেই থেকেই তার ইচ্ছায় আমি হয়ে গেলাম তার ছোট ভাই, এবং তিনি হলেন আমার দাদা। সেটা ছিল 1967 সাল। সুপারস্টার রূপে তার জনপ্রিয়তা তখন যেমন তুঙ্গে, জীবনের নিরাপত্তাও এই ধরনের স্টারদের সেই সময় যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। কারণ সেই সময় রাজনৈতিক খুন খারাপির ডামাডোলে উত্তম কুমারের মতো অত বড় স্টার যে কত আশ্চর্য উদারতায় আমার মতো অজ্ঞাত কুলশীল এক যুবককে শেষ রাত্রে নির্জন ময়দানে নিত্য সঙ্গী করবার যে দুঃসাহস অর্জন করতে পারেন, তা সকলেই খুবই বিরল ঘটনা বলে স্বীকার করবেন। সেই সময় সারা উত্তর পূর্ব ভারতব্যাপী রাজনৈতিক অস্থিরতা, সশস্ত্র বিপ্লবী কার্যকলাপে বাংলার বহু যুবকই তখন প্রাণ বলি দিচ্ছে। নকশাল আন্দোলনের সেই ভয়ঙ্কর দিনে একদিন শেষ রাত্রে এমনই একজন যুবককে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছিল। দাদা চোখের সামনে সেই ঘটনা দেখে সরল বালকের মতো চঞ্চল হয়ে উঠেছিলেন। গাড়ি থেকে নেমে প্রচন্ড উত্তেজনায় তিনি বাধা দেওয়ার চেষ্টা করতে যাচ্ছিলেন। তিনি ঘটনার অকুস্থলে পৌঁছলে শেষ পর্যন্ত কি ঘটতো জানি না, কিন্তু আমি আর সুপ্রিয়া দেবী প্রচন্ড শক্তিতে দাদাকে গাড়িতে তুলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হই। গাড়িতে বন্দি অবস্থায় শেষ পর্যন্ত শুধু একটা কথা বারবার তিনি বলছিলেন, আহা, ছেলেটাকে
এমন বেআইনিভাবে ওরা হত্যা করলো, আমরা প্রতিকার করতে পারলাম না। এই ঘটনার পর নিরাপত্তার জন্য দাদা তখন ভিক্টোরিয়া ময়দান ছেড়ে মিন্টো পার্কে বেড়াতেন। একদিন প্রভাতী ভ্রমণের সময় একজন অপরিচিত ভদ্রমহিলা সহসা দাদার সামনে এসে বললেন, আমরা ফ্রি আই ট্রিটমেন্টের জন্য দরিদ্র মানুষদের ক্ষেত্রে একটি দাতব্য চিকিৎসার ব্যবস্থা নিয়েছি, আপনার সাহায্য চাই। দাদা ভদ্রমহিলার কথায় বিন্দুমাত্র চিন্তা না করেই বললেন, ঠিক আছে, কাল সকালে এখানে এসে 1000 টাকা নিয়ে যাবেন। ভদ্রমহিলা চলে গেলে আমি বললাম, তুমি এ কি করলে দাদা? নিতান্ত অপরিচিতা একজনকে 1000 টাকা? দাদা বাধা দিয়ে বললেন, পরিচিত অপরিচিতের প্রশ্ন নয়, ভালো কাজে সাহায্য করছি। আর তাছাড়া একটা সুবিধা আছে, সেই সুবিধা হলো এই সাহায্যে আমার নাম প্রকাশ পাবে না। বলা বাহুল্য, পরদিন সকালেই ভদ্রমহিলা 1000 টাকা পেয়েছিলেন। এই ছিল দাদার চরিত্র। কত দরিদ্র কলাকুশলীদের যে তিনি গোপনে অর্থ সাহায্য করতেন তা সংখ্যায় গুণে শেষ করা যাবে না। অভিনয় জীবনে তার নিরলস সাধনা, ব্যক্তিগত জীবনে উদার অনাড়ম্বর চরিত্র তার সঙ্গে পরিচিত সকলেই জানেন। কিন্তু আমার আগ্রহ ছিল প্রভাতের নির্মল আকাশ ও পরিবেশের মতো দিনের শুরুতে তার টাটকা তাজা সরল মনটিকে মনের মণিকোঠায় আজীবন ধরে রাখা। মহানায়ক সম্বন্ধে এত জনের এত অভিজ্ঞতার কথা পাঠ করতে করতে আমার মনে হয়, যদি সেই সময় আমি তার সান্নিধ্য পেতাম, যদি একবার কাছে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারতাম, তার সান্নিধ্য অনুভব করতে পারতাম। যদিও একটি ছায়াছবিতে অভিনয় করতে গিয়ে সুপ্রিয়া দেবীর পা ছুঁয়ে প্রণাম করতে গিয়ে আমি কিছুটা অনুভব করেছিলাম যেন উত্তম কুমারের সান্নিধ্য আমি পেলাম। সেই ছবিটিতে আমি সুপ্রিয়া দেবীর পুত্রবধূর ভূমিকায় অভিনয় করেছিলাম। আবার যদি তাকে ফিরে পেতাম, আবার যদি তিনি আসতেন আমাদের মাঝে, তাহলে আমার এই অভিপ্রায় হয়তো সফল হলেও হতে পারত। মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রেখেছি তাকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।